সজলবাবুর কাছে একটু যেতে চাই একটা বিষয় নিয়ে। আমার একটা জিনিস খুব মনে হয় সজলবাবু, যে বাংলাদেশে কিন্তু যেমন ইসকনের একটা ইউনিট রয়েছে, আমি শুনেছি অনুকূল আশ্রমও রয়েছে, একটি ইউনিট রয়েছে, এরকম বহু ইউনিট সেখানে রয়েছে, তারা সেখানে রয়েছেন, তারা সেখানে সনাতনীদের বাঁচিয়ে রেখেছেন বলা যেতে পারে। কিন্তু লড়াইয়ের ময়দানটা বোধহয় আরেকটু শক্তিশালী হওয়া দরকার, বা অনেক সময় বাংলাদেশে যে সকল সনাতনীরা রয়েছেন যারা আজকের দিনে দাঁড়িয়ে দুর্গাপুজো করতে গিয়ে ভাবছেন 10 বার, তারা অনেক সময় আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে কিছুটা বার্তা পাঠাতে চাইছেন। এই বিষয়ে যদি আপনার পদক্ষেপ থাকে। দেখুন, আপনারা বললেন ইসকনের আছে, আপনারা বললেন সৎসঙ্গের ইউনিট আছে। আরে ওখানে বামপন্থীদেরও ইউনিট ছিল, মানে ইউনিট মানে পরিবার বোঝাতে চাইছি আমি। জ্যোতিবাবু কোথায় ছিলেন, তার পরিবার কোথায় ছিল? অনেক নেতার, যারা বামপন্থী নেতা, তারা একটা সময় উদ্বাস্তু শিবিরে তাদের জায়গা হয়েছিল। তারা নিজের দেশে বামপন্থা ধর্মনিরপেক্ষতা তারা কায়েম করতে পারেনি, কিন্তু তারা ভুলে গেছে যে তাদেরকে রাতারাতি এক কাপড়ে এক চোপড়ে হাতে যা পেয়েছে, বগলে যা আটতে পেরেছে, তাই নিয়ে তাদের এই পারে কেন পালিয়ে আসতে হয়েছিল। এবং এপারে এসে তারা ধর্মনিরপেক্ষতার জিগির তুলেছিল। ধর্মনিরপেক্ষতা মানে কি? আপনি বলুন, ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষ বলে কিছু হয় না। আপনি নিজের ধর্ম পালন করেন না, এটা হতে পারে, কিন্তু যারা পালন করেন তাদের দিকে আঙুল তোলাটা কোনোভাবেই ধর্মনিরপেক্ষতা নয়। হিন্দু একমাত্র ধর্ম যেখানে আপনি যদি নাস্তিক হন তাহলেও আপনাকে গ্রহণ করা হয়, নাস্তিক বলে, কাফের বলে ঘোষণা করে দেওয়া হয়। ঠিক। আপনারা দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনারা শুধু বাংলাদেশ নিয়ে পড়ে আছেন। এই পশ্চিমবঙ্গে কি সর্বত্র দুর্গাপুজো হতে পারছে? গত কয়েকদিন আগে তো আপনারা দেখাচ্ছিলেন দুর্গা মণ্ডপে গরুর কাটা মাথা। এরা কারা? জামাত শুধু ওপারে আছে, তারা নদী পেরিয়ে এপারে ঢোকেনি। জামাত এখানেও আছে, ওখানেও আছে। জামাত কলকাতার আশেপাশে হাওড়ার বড় বাড়িটাতেও আছে। আমি আপনার শেষ করে নি, আমি একটা কথা বলি। আমি আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হবে, তারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়ে আছে, কিন্তু ভারতবর্ষ হয়তো এক্ষুনি সেই জায়গায় অ্যাকশন নিতে পারছে না, কারণ সেটা মিলিটারি অপারেশন করতে হবে ওদের থামাতে গেলে। কিন্তু একটা কথা ভাবুন, হয়তো পশ্চিমবঙ্গটাকে আধা বাংলাদেশ বানিয়ে দিয়েছে এই সরকার। আগে 34 বছর ধরে সিপিএম সাইলেন্ট তোষণ করে, আর এখানে নগ্ন তোষণ করে এখানে আধা বাংলাদেশ বানিয়েছে। কিন্তু এই বাংলাদেশের মানুষরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। উত্তর ভারতের লোকেরা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাস করে। এখন যদি তারা প্রতিবাদ শুরু করে যে আমরা তোমাদের নামাজ পড়তে দেবো না, কোন জায়গাটা গিয়ে দাঁড়াবে? বেশ, আপনাদের এটা ভাবতে হবে। আসছি আমি এখান থেকে নীলাদ্রি ভট্টাচার্যের কাছে যাবো। এই যে যখন বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন চলছে, এবং পরবর্তী সময় আমরা সত্যি কথা বলতে জলের মতো স্পষ্ট হয়ে গেছে যে ঠিক কী ধরনের আন্দোলন সেখানে চলছিল, বা তখন অনেকেই আমরা মুখ খুলতে দেখেছি সেই সময়তে, অনেকে, বা এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমরা বলতে শুনেছি যে এটা নিশ্চয়ই দেশের বিষয়, এখানে নিশ্চয়ই আমার সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই, কিন্তু আমার দরজা খোলা রয়েছে যদি কেউ বিপদে পড়েন, এরকম কথা আমরা বলতে শুনেছি। ভালো কথা, ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাংলাদেশে একাংশের মানুষ বা সেখানকার সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হচ্ছে, তখন এপার বাংলার অনেক মানুষ কেন চুপ? তখন তো আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বিশেষভাবে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখিনি। খোলা কি উচিত ছিল না, বা প্রয়োজনীয়তা ছিল না? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পার্টিশনটা যেটা হয়েছিল 1947-এর, পার্টিশন ওয়াজ অন দি বেসিস অফ রিলিজন। ফার্স্ট অফ অল, যেহেতু ওদিকের মুসলিম পপুলেশন বেশি ছিল, র্যাডক্লিফ লাইন সেই জন্য সেইভাবে বানিয়ে দেওয়া হয়েছিল। রাতারাতি একটা ম্যাপের উপরে একটা চিহ্ন দিয়ে জিনিসটাকে, দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। সেকেন্ডলি, বাংলাদেশ ওয়াজ নেভার এ সেকুলার কান্ট্রি। বাংলাদেশ জেনারেল এরশাদের পর থেকে, জাতীয় পার্টি যখন থেকে এসেছিল, বাংলাদেশ ওয়াজ অলওয়েজ এন ইসলামিক স্টেট। থার্ডলি, বাংলাদেশ পার্টিশনের সময় হিন্দুর পার্সেন্টেজ ছিল 42%, যেটা আজকের দিনে আমরা দেখছি বাংলাদেশের সেন্সাসে নেমে এসে গেছে 8%। তো আমার কথা হলো, এই যে এত বছর ধরে ফ্রম 47 থেকে হিন্দুদেরকে এইভাবে শোষণ করে, এইভাবে করে 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 নিয়ে এসছে, তখন তো আমরা কিছু বলিনি। সেকেন্ডলি, দিস ইজ এ ম্যাটার অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, যে বাংলাদেশ হ্যাজ টু বি ফ্রেন্ডলি কান্ট্রি। কারণ ইন্ডিয়ার কাছে আজকে সমর্থন নেই 3টে ফ্রন্টে যুদ্ধ লড়ার, পাকিস্তান, চায়না অ্যান্ড বাংলাদেশ, এই যে ট্রাই পোর্শনটা আছে। কিন্তু আমরা যেটা এখন দেখছি যে বাংলাদেশ যে জায়গায় চলে যাচ্ছে, আস্তে আস্তে ইট ইজ আইএসআই আর চীনের মধ্যে ওরা নিয়ে বাংলাদেশটা ইন্ডিয়ার জন্য একটা পলিটিক্যাল প্রবলেম হবে। অ্যাজ ফার এজ আমাদের সিএমের কথা,
সিএম প্রথম দিনই বলেছিল যে যে হিন্দুরা যারা আসতে চায় আসতে পারে, ব্যবহার করেছিল নয়, বলেছিলেন যে যারা আসতে আসতে চায়, চায়, যে শরণার্থী যারা আসতে আসতে চায়, আমি সরি, পারে। আই স্ট্যান্ড কাটা। আমি বলছি আমি বলছি, আইনত আসতে পারে, আপনি এটা তো যদি লয়ার এটা যদি এটা যদি আসতে হয়, রিফিউজি হিসেবে যদি আসতে হয়, এটা ইন্ডিয়ার গভর্নমেন্ট উইল টেক এ কল অন দিস। স্টেট উনি বলবেন কেন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এখানে কোনো রোল নেই, তো উনি রোল নিয়ে পাঠ স্টেট করেছিলেন, গভর্নমেন্টের কোনো রোল নেই। উনি পুরো এগ আমি শেষ না, না, করি, উনি আমি এগ শেষ করি। চিকেন দিয়ে রোল বানিয়ে আমি ফেলেছিলেন। শেষ করি। একটা প্রশ্ন দাদা, তাহলে কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী কেন সিএ এনআরসি বিরোধিতা করলেন? দাঁড়ান দাঁড়ান, আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সিএ এনআরসি বিরোধিতা করে, সে আবার এখন ভালো ভালো তার সবাই ভালো ভালো গুলি আসলে বেরোচ্ছে। পরে রেফিউজি আসলে পরে যে এই যে সিএটা বাড়ানো হয়েছে, কারা আসবে? তো হিন্দুরাই তো আসছে ওখানে। হ্যাঁ, কিন্তু হিন্দুরা আসলে তারপরে পরে CA আপনারা কি বিরোধিতা। জানেন দেননি। যে সিএতে আসতে গেলে 2014 আগে কাট অফ ডেট দেওয়া আছে। এখন যদি কেউ আসে এসে বেশ। ফট করে সিএতে, কিন্তু ওকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া যাবে না। দের যে কাট অফ ডেট ইন বেশ, সিএ, আমরা একে একে এক মিনিট ঠিক বলেছেন, এখন যারা আসবে তাদের দেওয়া যাবে না, তাদের দেওয়া যাবে না, না। ঠিক ঠিক তো ঠিক, সেটা নিয়ে কিন্তু আমরা এত যাদের ভাবাচ্ছি। দেওয়া যেতে পারতো উনি তো তাদের বিরোধিতা করেছে। একটা আরেকটা কথা বলে দিলাম, এক মিনিট দাঁড়ান, সিএ তো আইন রয়েছে, সিএ তে আজ অবধি কতজন অ্যাপ্লাই করেছে আর কতজন পেয়েছে, সেটা অন্য প্রশ্ন। বেশ, আমরা- আমরা আমি আমরা আরেকটা আমরা লাইন মূল বলি, আলোচনা থেকে আমি সরে একটা যাচ্ছি। লাইন আমি বলি, আসছি, আসে আমি হিন্দুরা। আসছি। সিএ দাদা, আমি আমরা একটা মূল লাইন আলোচনা বলছি। ঠিক আছে, একটা লাইন সচল ধর্মীয়ভাবে প্লিজ, কিন্তু আপনি বিভাজন চন্দন হয়নি, ধর্মীয়ভাবে দেশ বিভাজন হয়নি। বলেছিল পাকিস্তানে যারা হিন্দু তাদেরকে পাকিস্তানে থাকতে দেওয়া হবে না, কিন্তু এপারের যারা মুসলমান তারা চাইলে থাকতেও পারে। রাইট। ধর্মীয় বিভাজনটা হয়নি, এইভাবে বিভাজন হচ্ছে। আমি সুবিধাবাদী আমি এখান থেকে মানে যদি আপনি ভালোভাবে বলেন, না, হিন্দুরা কিন্তু বিভাজন চাইনি। চাইনি। ইতিহাসে হিন্দুরা চাইনি। বিভাজন চাইনি, একমাত্র মুসলিম লীগ আর মুসলিম লীগের মুসলমানরা বিভাজন সেই সময় চেয়েছে। ইতিহাসটা এটাই Even তো বলছে। কলকাতাও চলে চন্দনবাবু, যাচ্ছিল। আমি চন্দনবাবুর কাছে আসতে চাইছি। চন্দনবাবু, আপনারা লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে আসছি, চন্দ্রবাবু লোকসভা, না চন্দ্রবাবু প্লিজ প্রশ্নটা নিন। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম একটা জোট তৈরি হয়েছিল, একটা ইন্ডি জোট তৈরি হয়েছিল, সেখানে কারা কারা রয়েছেন আমরা প্রত্যেকেই জানি, আলাদা করে বলছি না। কেন আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসছি যে আমাদের এইদিকে আমরা দেখেছি বামেদের বিভিন্ন সময় প্রতিবাদ করতে গিয়ে হঠাৎ আজাদি আজাদি স্লোগান তুলছে, এই অভয়ার বিচারের জন্য আমরা দেখেছি স্লোগান তুলতে গিয়ে হঠাৎ আজাদি আজাদি স্লোগান তুলছে। যে বাম এই রাস্তায় দাঁড়িয়ে এই মাটিতে দাঁড়িয়ে হঠাৎ করে কেন জানি না, কি কারণে জানি না আজাদি আজাদি স্লোগান তুলতে পারে, তাহলে সেই বাম পাশের দেশের দিকে তাকিয়ে মোটামুটি এখানে কিছু হলে ভেনেজুয়েলা হোক বা ভিয়েতনাম হোক বাম চেঁচায়, আপনারা যাদের সঙ্গে জোট গঠন করেছেন, তাহলে পাশের দেশে দাঁড়িয়ে যা যা হচ্ছে সেখানেও বাঙালি রয়েছে, তখন তারা এখানে শব্দ শুনতে পাওয়া যায় না। দেখো, আমি তোমাকে শুরুতে যে কথাটা বলি সেটা হচ্ছে যে কোনো একটা সময় পিডিএফের সাথে তুমি খুব ভালো করে জানো পিপলস পার্টি কাশ্মীরে তার সাথে বিজেপির একটা সখ্যতা ছিল বা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল। নিশ্চয়ই মুখপত্রের কাজটা এক মিনিট, নিশ্চয়ই মুখপত্রের কাজটা কাশ্মীরে বিজেপি করবে না, ওই পিডিএফ। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এক মিনিট আমাকে কথাটা তো বলতে দেবেন, যদি বলতে না দেন তাহলে শুনুন। আইএসএফ কারা? আচ্ছা বলুন। হ্যাঁ, please। সমস্যাটা হচ্ছে যে আপনারা অতি কথা বলতে গিয়ে যে কথাটা নীলাঞ্জন বারবার বলছে, এটা এস্টাবলিশমেন্ট বোঝবার চেষ্টাটাই করছে। বোঝবার চেষ্টাটা করুন, কারণ আমরা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, আমরা 47 সালের কুফল ভোগ করছি আজ পর্যন্ত। গত 2014 থেকে আজ পর্যন্ত একটি সরকার চলছে, গত 11 বছরের সরকার চলছে। কি কি চেঞ্জেস এসছে? যদি চেঞ্জেস না এসে থাকে, বাংলাদেশ শুধু না, আপনি উপমহাদেশটাকে দেখুন, সেখানে ভারতবর্ষের ফরেন পলিসি, ভারতবর্ষের স্ট্যাবলিশড রিলেশনশিপ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদি একটি দেশের কথা আপনি সামনে রাখেন, তাহলে বুঝে নেব যে সেই দেশের সাথে বিভিন্ন কারণে সম্পর্ক খারাপ হতে পারে। এক মিনিট দাঁড়ান, এক মিনিট দেবাশিস দা, দেবাশিস দা, এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আপনাকে উত্তরটা দিতে হবে আপনার সময়। আপনি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছেন দাদা, এক মিনিট, আপনি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছেন, আপনার দলও সেখানে শেখাচ্ছে যে একজন বিরোধী যখন কথা বলবে সেখানে ইন্টারভিউ করতে হবে। আপনি সময় নিন না, আপনি সময় নিন, লিখুন, আমাকে প্রতিবাদ করুন। ইন্টারন্যাশনাল রিলেশনটাও আমার সাবজেক্ট, আমাকে বোঝবার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যদি আলোচনা করতে গিয়ে শুধুমাত্র একটা ঐতিহাসিক আঙ্গিককে নিয়ে আসা হয়, তাহলে এটাও ইতিহাসগত 10 বছর 11 বছরে যেখানে আমাদের ফরেন পলিসি, এক মিনিট, আমাদের ফরেন পলিসি স্ট্যান্ডটা কি, আমি সেখানে নয়, আমি প্রশ্নটা এই আঙ্গিকে করছি। বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ করি, এখানে কোনো কিন্তু নেই, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাকে বুঝতে হবে যেখানে মমতা ব্যানার্জির একটি কথা যিনি বললেন যে আমার এখানে অ্যাকোমোডেট করা যাবে, ঠিক সেরকম জায়গাতে প্রতিবাদ আমরাও করেছিলাম, কারণ এটা সেন্ট্রাল সাবজেক্ট, এটা কখনোই হতে পারে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবেন। অ্যাট দি সেম টাইম আজকেও এটা সেন্ট্রাল সাবজেক্ট, এটা আপনার আমার সাবজেক্ট নয়।
এটা রাজ্যের সাবজেক্ট নয়। আপনি যে কোনোভাবে আলোচনা করতেই পারেন, তোষামত করতে পারেন, সমালোচনা করতে পারেন। আমি মমতা ব্যানার্জি ছেড়ে দিই চন্দনদা বুঝতে হবে আপনারা এক মিনিট আমি বলছি চন্দনদা ও চন্দনদা আরে চন্দনদা এক মিনিট নাকি কংগ্রেস চন্দনদা এক মিনিট